আসসালামু আলাইকুম। ঠিক আছে, শুরু স্যার, শুরু। Dear students, welcome to my online class. প্রিয় শিক্ষার্থীরা, আমার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা বাসায় বা যে যেখানে আছো সেখানে সুস্থ এবং নিরাপদে আছো। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা অষ্টম শ্রেণীর গ্রামার পাঠে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। তো আমি আমার গত ক্লাসগুলোতে তোমাদেরকে সাফিক্স এবং প্রিফিক্স সম্পর্কে ধারণা দিয়েছিলাম এবং সাফিক্স প্রিফিক্স কিভাবে চেঞ্জ করতে হয় এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তো আমরা আসলে একটি বিষয় বা একটা টপিকস নিয়ে সারাক্ষণ বা দীর্ঘ আলোচনা করব না। আমার মনে হয় সাফিক্স প্রিফিক্স সম্পর্কে অনেক মোটামুটি একটা ভালো একটি কনসেপশন দেওয়া হয়েছে। তোমরা যদি বাসায় সে আলোকে প্র্যাকটিস করো, আমার মনে হয় সেই বিষয়টি ভালো করতে পারবে। তো আজকে আমরা আরেকটি নতুন একটি গ্রামার শুরু করবো। তো আজকে যে গ্রামারটি শুরু করব সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। ওকে, তো চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে তোমাদের একাধিক বিষয় আছে। আমরা যে বিষয়গুলো চেঞ্জিং সেন্টেন্সে আসবে সেটি হচ্ছে, আমরা একটু দেখি। চেঞ্জিং সেন্টেন্স, আচ্ছা, চেঞ্জিং সেন্টেন্সে যে সেন্টেন্সগুলো আমাদের চেঞ্জ করতে হয় সেই সেন্টেন্সগুলো আমি বোর্ডে লিখছি। প্রথম যেটা আসে, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। আচ্ছা, তারপর আসে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। দেন আছে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি। অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি। এই তিনটি সেন্টেন্সের চেঞ্জিং সেন্টেন্সে বেশি আমরা লক্ষ্য করি পরীক্ষায় আসে। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, আবার অনেক সময় দেখা যায় নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে হয়, ভাইস ভার্সা বলে এটাকে। দেন আরটি আছে যে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অথবা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ, এটাও ভাইস ভার্সা বলা হয়। আবার দেখা যায় অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি অথবা এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ, এটাও ভাইস ভার্সা। তাহলে আমরা এই তিন ধরনের সেন্টেন্সগুলোকে আমরা দেখি পরীক্ষায় আসে, বিশেষ করে চেঞ্জিং সেন্টেন্স হিসেবে। তো আমি আমার একটি ক্লাসে প্রথম তোমাদের চেঞ্জিং সেন্টেন্স উপরে একদিন একটি ক্লাস নিয়েছিলাম, সেখানে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা দিস ওয়ান হ্যাজ অলরেডি বিন ডান, এটা ইতিমধ্যে হয়েছে। তো আমরা আজকে 2 নম্বর, যেটা অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, এই সেন্টেন্সটা আমরা আজকে দেখাবো যে কিভাবে। এটা বিষয়টা খুব সহজ এবং খুব সিম্পল। দিস ওয়ান ইজ ভেরি সিম্পল and very easy. I think if you just follow the class, I think you will be able to understand all the topics that I am going to teach you. Okay, তো অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স আজকে আমরা এই সেন্টেন্সটা নিয়ে আলোচনা করব বা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। Let's get started. Assertive to interrogative. তো এটা করার জন্য কিছু নিয়মকানুন আমাদের জানতে হবে বা কিছু রুলস আমাদের শিখতে হবে। আচ্ছা, প্রথম যে রুলসটি শিখতে হবে সেটা হচ্ছে যে জানতে হবে যে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার সময় বাক্যটি যদি হাবোধক থাকে প্রস্তুতি না বোধক হবে।
আমি কিছু নিয়ম কানুন লিখছি, তোমরা একটু দেখো। প্রথমেই দেখতে হবে, হ্যাঁ, বাক্যটি হাবোধক হলে প্রশ্নটি নাবোধক হবে। অর্থাৎ বাক্যটি যদি তোমার অর্থাৎ হাবোধক থাকে, পজিটিভ থাকে, প্রশ্নটি হবে নাবোধক। নাম্বার 2, বাক্যটি নাবোধক থাকলে বা নেগেটিভ থাকলে ফলে প্রশ্নটি হবে আবোধক। ঠিক আছে, তাহলে আমরা দুইটা জিনিস জানলাম, যে যদি বাক্যটি হাবোধক হয় তাহলে প্রশ্নটি নাবোধক হবে, আবার বাক্যটি যদি নাবোধক হয় প্রশ্নটি হবে হাবোধক। ইফ সেন্টেন্স ইজ পজিটিভ দ্য কোয়েশ্চেন মার্কস উইল বি নেগেটিভ, ইফ দ্য সেন্টেন্স ইজ নেগেটিভ দ্য কোয়েশ্চেন উইল বি পজিটিভ। ওকে, আচ্ছা, এবার প্রশ্ন করার সময় বা আমরা যখন প্রশ্ন করি সেক্ষেত্রে একটি নিয়ম ফলো করতে হবে। যে কি করতে হবে? প্রশ্ন করার ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ প্রথমেই অক্সিলারি ভার্ব, আচ্ছা, প্রশ্ন করার ক্ষেত্রে নিয়মটি হবে নিম্নরূপ। আচ্ছা, প্রশ্ন করার সময় যে নিয়মটা আমাকে ফলো করতে হবে সেটা হচ্ছে প্রথমেই সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব, আচ্ছা, তারপর হচ্ছে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব প্লাস অ্যান্টি, নাবোধক করার ক্ষেত্রে, নাবোধক এর ক্ষেত্রে আমি একটি নিয়মই সবকিছু ক্লিয়ার করব। আর হাবোধকের ক্ষেত্রে কি হবে? অক্সিলারি ভার্ব, শুধু অক্সিলারি ভার্ব। আচ্ছা, তারপর হবে সাবজেক্ট প্লাস বাকি অংশ প্লাস লাস্টে অবশ্যই কোয়েশ্চেন মার্ক ব্যবহার করতে হবে। তাহলে এই জিনিসটা আমরা একটু খেয়াল করি। প্রশ্ন করার জন্য এই নিয়মটা, দিস রুল ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট হিয়ার। তো প্রথমেই অক্সিলারি ভার্ব লাগবে, তারপর হচ্ছে অ্যান্টি দিতে হবে। যদি নাবোধক প্রশ্ন করার সময় অক্সিলারি ভার্বের সাথে অ্যান্টি দিতে হবে, আর যদি হাবোধক হয় তাহলে অক্সিলারি ভার্ব হবে, এখানে আর অ্যান্টি হবে না। তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে বাকি অংশ, অর্থাৎ ভার্ব সব এই বাকি অংশ। আমরা তাহলে একটি বাক্য দিয়ে উদাহরণ দিয়ে এটি ক্লিয়ার করতে চাই। আচ্ছা, যেমন একটা উদাহরণ দেখি এই নিয়মটা আমরা ফলো করে। সে ফর এক্সাম্পল একটি অ্যাসার্টিভ বাক্য এ ধরনের আছে, তামিম ইজ আ গুড ক্রিকেটার। আচ্ছা, দেখো
look at the board here, the students. তামিম is a good cricketer. তামিম হয় একজন ক্রিকেট খেলোয়াড়। এই বাক্যটি স্বভাবতই বাক্যটি আমরা যখন অর্থ জানি বাক্যটি হাবোধক। হ্যাঁ, তাহলে আমি বলেছি বাক্যটি যদি হাবোধক হলে প্রশ্নটি নাবোধক। তাহলে যেহেতু বাক্যটি হাবোধক আছে তাহলে আমরা প্রশ্নটি নাবোধক করতে হবে। আচ্ছা, তাহলে প্রশ্ন করার জন্য কি করতে হবে? নিয়মটি হচ্ছে নিম্নরূপ। প্রথমে হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। তোমরা দেখো এখানে ইজ হচ্ছে, এখানে আমাদের অক্সিলিয়ারি ভার্ব। আমরা এটাকে তাহলে আমরা আগে নিয়ে আসবো, ইজটা আগে নিয়ে আসবো। তাহলে বলছে প্রথমে অক্সিলিয়ারি ভার্ব, তাহলে ইজটা আগে নিয়ে আসবো, ইজ। আচ্ছা, ইজের পর হবে অ্যান্টি, অ্যান অ্যাপোস্ট্রফটি মানে কন্ট্রাকশন ফ্রম ইজেন্ট, যার অর্থ হচ্ছে ইজেন্ট। হ্যাঁ, তাহলে অক্সিলিয়ারি ভার্বের সাথে অ্যান্টি, তাহলে অক্সিলিয়ারি ভার্ব আগে চলে আসলো, তারপরে অ্যান অ্যাপোস্ট্রফটি অ্যান্টি ইজেন্ট, তাহলে ইজেন্ট। তারপরে বলছিলাম যে সাবজেক্ট, তার সাবজেক্ট হচ্ছে তামিম। অক্সিলিয়ারি ভার্ব তারপরে সাবজেক্ট, এই যে অক্সিলিয়ারি ভার্বের সাথে অ্যান্টি, অক্সিলিয়ারি ভার্বের সাথে অ্যান্টি, তারপরে সাবজেক্ট, তারপরে বলেছিলাম যে বাকি অংশ, তার মানে হচ্ছে সাবজেক্টের পরে বাকি অংশ, আ গুড ক্রিকেটার, আ গুড ক্রিকেটার। তারপরে বলেছিলাম যে বাক্যের শেষে অবশ্যই কোয়েশ্চেন মার্ক ব্যবহার করতে, ইউ হ্যাভ টু ইউজ নোট অফ ইন্টারোগেশন এট দ্য ভেরি লাস্ট অফ দ্য সেন্টেন্স। তাহলে আমাদের বাক্যের শেষে অবশ্যই কোয়েশ্চেন মার্ক ব্যবহার। তাহলে বিষয়টি কি হলো যে তামিম ইজ আ গুড ক্রিকেটার, তামিম একজন ভালো ক্রিকেটার, যেটার অবশ্যই হাবোধক, যেটা নাবোধক প্রশ্ন হবে ইজেন্ট তামিম আ গুড ক্রিকেটার, তামিম কি একজন ভালো ক্রিকেটার নয়? তাহলে বাক্যটি হাবোধক, তাহলে প্রশ্নটি হয়েছে নাবোধক। যেটা আমি বলেছিলাম বাক্যটি হাবোধক হলে প্রশ্নটি নাবোধক হবে। আচ্ছা, তাহলে এটার উদাহরণটা হচ্ছে এটা। দেন আমরা আরেকটি উদাহরণ দেই। মনে করো রূপা ক্যান নট সিং আ সং। আচ্ছা, রূপা ক্যান নট সিং আ সং, রূপা গান গাইতে পারে না। তাহলে তোমরা দেখো যে এখানে রূপা ক্যান নট, রূপা পারে না, সিং আ সং, সে একটি গান গাইতে পারে না। তাহলে বাক্যটি অবশ্যই নাবোধক। তাহলে কি বলেছিলাম বাক্যটি নাবোধক হলে, হ্যাঁ, বাক্যটি নাবোধক হলে প্রশ্নটি হবে হাবোধক। তাহলে এখানে যেহেতু বাক্যটি নাবোধক রয়েছে, তোমরা জানো বাক্যটি নেগেটিভ ফর্মে রয়েছে, তাহলে প্রশ্নটি হাবোধক করতে হবে। তাহলে প্রশ্নটি হাবোধক করার জন্য এই যে হাবোধক করার ক্ষেত্রে প্রথমে অক্সিলিয়ারি নিয়ে আসতে হবে। তাহলে আমাদের অক্সিলিয়ারি ভার্ব আছে ক্যান নট থেকে আমাদের নট বাদ দিতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের নিয়ে আসতে হবে ক্যান আগে নিয়ে আসতে হবে, নট বাদ। যেহেতু এখানে নাবোধক, এখানে আর নট দেওয়া যাবে না। যদি এখানে আবার নট ব্যবহার করি তাহলে আবার নাবোধক হয়, তাহলে নাবোধক হয় না, নাবোধক হলে হাবোধক হয়, তাহলে হবে ক্যান। আচ্ছা, তারপরে দেন সাবজেক্টকে রূপা, ক্যান রূপা, দেন কি হবে বাকি অংশ, তাহলে রেস্ট অফ দ্য সেন্টেন্স, তাহলে ক্যান রূপা সিং আ সং, দেন বলেছিলাম যে বাক্যের শেষে অবশ্যই কোয়েশ্চেন মার্ক ব্যবহার করতে হবে, কোয়েশ্চেন মার্ক ব্যবহার। তাহলে রূপা ক্যান নট সিং আ সং, ক্যান রূপা সিং এ সং, রূপা কি গান গাইতে পারে? আর আগের বাক্যটি ছিল রূপা গান গাইতে পারে না, রূপা কি গান গাইতে পারে? তাহলে এটা নাবোধক, প্রশ্ন হচ্ছে হাবোধক। ক্লিয়ার? তাহলে আমার মনে হয় যে তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। বাক্যটি নাবোধক হলে বাক্যটি হাবোধক হলে প্রশ্নটি হবে নাবোধক, আর বাক্যটি নাবোধক হলে প্রশ্নটি হবে হাবোধক। আরো নিয়ম রয়েছে, তো আমরা এই দুই নিয়মের আলোকে দুটি বাক্য দিলাম, আমরা আরো নতুন কিছু নিয়ম দিব, যে নিয়মের আলোকে আমাদের এই বাক্যগুলো ফলো করতে হবে। তাহলে তোমাদের মাইন্ডেড ডিয়ার স্টুডেন্টস, প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মনে রাখো যে হাবোধক হলে নাবোধক, নাবোধক হলে হাবোধক। আচ্ছা,
দেন একটা নিয়ম আমরা ফলো করি যে বাক্যে সাহায্যকারী ভার্ব না থাকলে কি হবে? না থাকলে ডু, ডাজ, ডিড। ডু আর ডাজ হবে ডু হবে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে, আর ডাজ হবে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইএস থাকলে, আর ডিড হবে ভার্বের পাস্ট ফর্ম থাকলে। আমি আবার বলতেছি, আচ্ছা, যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে বি1 থাকে তাহলে হবে ডু, নাবোধক ক্ষেত্রে ডন্ট হবে, আর ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস থাকলে তাহলে হবে ডাজ অর্থাৎ ডাজেন্ট হবে, আর যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে হ্যাঁ তখন হবে ডিড অর্থাৎ নেগেটিভে ডিডেন্ট হবে। আচ্ছা, সাহায্যকারী ভার্ব না থাকলে ডু, ডাজ, ডিড বসাতে নিয়ম অনুযায়ী বসাতে হবে। নিয়ম অনুযায়ী, এটাই খুব ইম্পর্টেন্ট। নিয়ম অনুযায়ী তোমাদের নিয়ম অনুযায়ী ডু, ডাজ, ডিড ব্যবহার করতে হবে। আচ্ছা, যেমন আমি একটি বাক্য লিখি, মিলা goes to, আচ্ছা বাক্যটি প্রথম ডু এর বাক্যটি লিখি, স্টুডেন্টস go to school। আচ্ছা, দেখো স্টুডেন্টস গো টু স্কুল, ছাত্রছাত্রীরা স্কুলে যায়। হ্যাঁ, তাহলে বাক্যটি হাবোধক, এখানে কোনো সাহায্যকারী ভার্ব নাই। গো এখানে হচ্ছে মেইন ভার্ব মানে অ্যাকশন ভার্ব। আচ্ছা, গোটি হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তোমরা জানো যে ভার্বের প্রেজেন্ট ফর্ম বি1 থাকলে আমি বলেছি ডু ব্যবহার করতে হবে। এখানে যেহেতু কোনো সাহায্যকারী ভার্ব নাই তাহলে প্রথমেই বলছে যে প্রশ্ন করার নিয়মটি কি, প্রথমে অক্সিলিয়ারি ভার্ব, তাহলে এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই, যার কারণে অক্সিলিয়ারি ভার্ব না থাকার কারণে যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম গো রয়েছে, এই গো এর কারণে এখানে অক্সিলিয়ারি ভার্ব হিসাবে এখানে হবে ডু। আচ্ছা, এই যে দেখো ভার্বের প্রেজেন্ট ফর্ম, হ্যাঁ প্রেজেন্ট ফর্মের জন্য ডু হবে, এখানে গো এর জন্য হবে ডু। যেহেতু বাক্যটি হাবোধক, তোমরা দেখেছো স্টুডেন্টস গো টু স্কুল, ছাত্রছাত্রী স্কুলে যায়, বাক্যটি হাবোধক একটি বাক্য, তাহলে হবে প্রশ্নটি নাবোধক। তাহলে অক্সিলিয়ারি ভার্বের সাথে অ্যান্টি, তাহলে ডু এর সাথে হবে অ্যান্টি, ডন্ট। ওকে, ডন্ট। দেন হবে সাবজেক্ট, ডন্টের পরে হবে সাবজেক্ট, সাবজেক্টকে স্টুডেন্টস, ডন্ট স্টুডেন্টস। তারপরে বলেছেন বাকি অংশ, তাহলে ডন্ট স্টুডেন্টস গো টু স্কুল, বাক্যের শেষে প্রশ্নবোধক। হ্যাঁ, তাহলে স্টুডেন্টস গো টু স্কুল, ছাত্রছাত্রী স্কুলে যায়। এটা এখানে যেহেতু সাহায্যকারী ভার্ব নাই, সাহায্যকারী ভার্ব না থাকার কারণে এখানে ডন দিতে হবে, যেহেতু ভার্ব প্রেজেন্ট ফর্ম থাকলে ডু ব্যবহার হয়, আর নাবোধকের জন্য ডন্ট হবে, ডন্ট স্টুডেন্টস গো টু স্কুল, ছাত্রছাত্রীরা কি স্কুলে যায় না। দেন দ্বিতীয় বাক্য, মিলা রাইটস আ লেটার, মিলা একটি চিঠি লেখে। এখন দেখো এই বাক্যটি অবশ্যই হাবোধক একটি বাক্য, মিলা রাইটস আ লেটার, মিলা চিঠি লিখে। আচ্ছা, এখন দেখো এই রাইটস ভার্বটি হচ্ছে প্রেজেন্ট ফর্ম, কিন্তু এখানে দেখো এটি হচ্ছে এই ভার্বের ওয়ানের সাথে এস বা ইএস, ভার্বের ওয়ানের সাথে এখানে আমরা রাইটের সাথে আমাদের এস অথবা ইএস এর ব্যবহার দেখেছি। তাহলে দেখো যদি ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইএস ব্যবহার হয় তাহলে হবে ডাজ, তাহলে কি হবে ডাজ, মাইন্ড ইট। হ্যাঁ, এখানে কোনো সাহায্যকারী ভার্ব নাই, রাইটস হচ্ছে অ্যাকশন ভার্ব, মেইন ভার্ব। এখন ভার্বের সাথে এস থাকার কারণে যখনই কোনো ভার্বের সাথে এস অথবা ইএস থাকবে তখনই এখানে প্রশ্ন করার জন্য ডাজ ব্যবহার করতে হবে। তাহলে এটার জন্য হবে ডাজ, তাহলে এটার জন্য হবে কি ডাজ। তাহলে যেহেতু বাক্যটি হাবোধক,
অর্থাৎ বাক্যটি হা বোধক রয়েছে, তাহলে প্রশ্নটি কি হবে? না বোধক। তাহলে ডাজ ব্যবহার করলে তো না বোধক হচ্ছে না, ডাজ তো হা বোধক, তাহলে ডাজের নেগেটিভ ফর্ম হচ্ছে ডাজেন্ট, কন্ট্রাকশন ফর্ম। ডাজের সাথে হবে কি? ডাজেন্ট। হ্যাঁ, এই যে অক্সিলারি ভার্বের সাথে অ্যান্টি, ডাজেন্ট। ডাজেন্টের পরে হবে সাবজেক্ট, সাবজেক্টকে মিলা, ডাজেন্ট মিলা। ডাজেন্ট মিলা রাইট, রাইট। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে। আচ্ছা, তাহলে এই ডাজ হলো এই রাইটস এর জন্য, ডাজেন্ট মিলা রাইট। এখানে যে এখানে এস রয়েছে, এখানে আর এস হবে না। কেন হবে না? যেহেতু ডাজের সাথে এস বা ইয়েস এর যে সম্পর্ক সেটা ইতিমধ্যে হয়েছে। ডাজ ব্যবহার করলে তোমাদের মনে রাখতে হবে তখন আর ভার্বের পরে যে এস বা ইয়েস থাকে সেটা আর ব্যবহার হয় না। তাহলে এটা আর এখানে ব্যবহার হচ্ছে না। বাক্যটি হবে তাহলে ডাজেন্ট মিলা রাইট আ লেটার। অবশ্যই বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তাহলে মিলা একটি চিঠি লেখে, মিলা কি একটি চিঠি লেখে না? ঠিক আছে, হাবোধক, প্রশ্ন হচ্ছে না বোধক। তাহলে আমরা ডো এর ব্যবহার, আমরা দেখো ডো দিয়ে আমরা এই বাক্যটি দেখালাম, ডাজ দিয়ে, ডাজের ব্যবহার দিয়ে এই বাক্যটি দেখালাম। তাহলে এখন রয়েছে ডিড, ডিড দিয়ে আমরা একটা বাক্য দেখাবো। সালমা went to university. আচ্ছা, সালমা ওয়েন্ট টু ইউনিভার্সিটি, সালমা ইউনিভার্সিটিতে গিয়েছিল। তাহলে এই বাক্যটি হচ্ছে অ্যাসার্টিভ বাক্য। এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে দেখো বাক্যটিতে কোনো সাহায্যকারী ভার্ব নাই, আছে অ্যাকশন ভার্ব, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম রয়েছে। অ্যাকশন ভার্ব গো থেকে আছে পয়েন্ট। দেখো আমরা বলেছিলাম ভার্বের পাস্ট ফর্ম থাকলে অর্থাৎ বি টু থাকলে, ইফ দেয়ার ইজ বি টু ফর্ম হিয়ার দেন উই মাস্ট ইউজ ডিড। যদি বি টু থাকে তাহলে আমরা ডিড ব্যবহার করব। তাহলে আমরা বাক্যের শুরুতেই পাস্ট টেন্স থাকার কারণে, এই ওয়েন থাকার কারণে আমরা অবশ্যই লিখতে পারি ডিড, ডিড। যেহেতু বাক্যটি হাবোধক, সালমা ওয়েন্ট ইউনিভার্সিটি, সালমা বিশ্ববিদ্যালয়ে যায়, বাক্যটি কি হাবোধক রয়েছে, তাহলে প্রশ্নটি হবে নাবোধক। আর প্রশ্নটি নাবোধক করার জন্য অক্সিলারি ভার্বের সাথে অ্যান্টি ব্যবহার করতে হয়, ডিডের সাথে আমাদের অ্যান্টি ব্যবহার করতে হয়, ডিডেন্ট, ডিডেন্ট। দেন হচ্ছে সাবজেক্ট, ডিডেন্ট সালমা, ডিডেন্ট সালমা, ডিডেন্ট সালমা। তারপর হচ্ছে এখানে খেয়াল করো ওয়েন পাস্ট ফর্ম রয়েছে, এই ওয়েন্টের কারণে ডিড ব্যবহার আছে। তারপরে আর ডিড ব্যবহার করলে পরে আর পাস্ট ফর্ম হয় না। কি বলেছি কথাটা? যখন আমরা ডিড ব্যবহার করব তখন ডিড নিজেই পাস্ট টেন্স বা নিজেই পাস্ট ফর্ম, আর ডিড ব্যবহার করার কারণে পরের যে আবার যখন ভার্ব ব্যবহার হবে তখন এই ভার্বটি আর পাস্ট টেন্সে হবে না, ভার্বটি অবশ্যই বেস ফর্মে হবে, অর্থাৎ ভার্বটি প্রেজেন্ট ফর্মে হবে। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ওয়েন্ট হয়ে যাবে গো, ওয়েন্টের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো। হ্যাঁ, তাহলে ডিডেন্ট সালমা ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো। আমি আগে বলেছি ডিড ব্যবহার করলে এখানে আর পাস্ট টেন্স হয় না, পরে হবে প্রেজেন্ট টেন্স গো। দ্য ডিডেন্ট সালমা গো টু ইউনিভার্সিটি। আচ্ছা, একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে যে বাংলাদেশে আমরা দেখেছি অনেক স্টুডেন্টরা, ম্যাক্সিমাম স্টুডেন্টরা তারা অনেক সময় এই ভুলটা করে, ডিড ব্যবহার করলে আবার অনেকে পাস্ট টেন্স ব্যবহার করে। পরীক্ষার খাতা আমরা দেখেছি যে অনেক স্টুডেন্টরা বলে পাস্ট টেন্স তো আছে, এখানে ডিড ব্যবহার করেছে, কিন্তু এখানে যে ডিড করার কারণে এটা প্রেজেন্ট হবে তখন তারা এটা মনে রাখে না বা তারা ভুলে যায়। তো এটা একটা মেজর মিস্টেক, দিস ওয়ান ইজ এ ভেরি মাচ মেজর মিস্টেক, সো মাইন্ড ইট ভেরি কেয়ারফুলি হিয়ার। ওকে, তো ডিডেন্ট সালমা গো টু ইউনিভার্সিটি, সালমা কি বিশ্ববিদ্যালয়ে গিয়েছিল? তাহলে আমরা যে নিয়মটা দেখলাম যে বাক্যের সাহায্যকারী ভাব না থাকলে ডো ডাজ ডিড ব্যবহার করে কিভাবে করতে হয়, এই বিষয়টা আমরা ক্লিয়ার করলাম। ইতিমধ্যে আমি 3টি নিয়ম বলেছি, আরো কয়েকটি নিয়ম নিয়ে আলোচনা করব। লুক হিয়ার,
তোমরা যখন আমি যেই এই নিয়মটি লিখছি বা নিয়মের আলোকে উদাহরণগুলো বোর্ডে লিখছি বা প্র্যাকটিস করছি, তোমরা অবশ্যই এটা খাতায় নোট করে রাখবে, তাহলে তোমাদের পরবর্তীতে সুবিধা হবে নোট দেখে দেখে এগুলি প্র্যাকটিস করার জন্য। বাক্যে নেভার থাকলে প্রশ্নে এবার হবে, আর নাথিং থাকলে নাথিং ওঠে এনিথিং হবে। আর নো থাকলে এনি হবে। তো বিষয়টি একটু দেখো, বাক্যে নেভার থাকলে প্রশ্নে এভার হবে, নেভার থাকলে নেভার উঠে গিয়ে এভার হবে। আর নাথিং থাকলে নাথিং এর পরিবর্তে হবে এনিথিং, আর নো থাকলে হবে এনি। যেমন he never learns his lesson. হ্যাঁ, সে কখনোই তার পাঠ শিখে না, অর্থাৎ সে কখনোই তার পড়া শেখে না। এই ধরনের স্টুডেন্ট আমাদের অনেক রয়েছে যারা কখনোই আমরা দেখি যে স্কুলে পড়া শিখে আসে না, দে জাস্ট কাম এন্ড গো, তারা শুধু আসে এন্ড যায়। তো হি নেভার লার্নস হিজ লেসন, সে কখনোই তার পাঠ শেখে না। তাহলে আমি বলেছিলাম বাক্যে নেভার থাকলে প্রশ্নে এভার হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো আমার আগের বাক্যটি দেখো, লার্নস, এখানে কোনো সাহায্যকারী ভার্ব নেই, এখানে আছে লার্নস হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। হ্যাঁ, তাহলে প্রেজেন্ট ফর্ম যদি থাকে তাহলে আমাদের হবে, যেহেতু ভার্বের সাথে এস রয়েছে তাহলে ডাজ। আচ্ছা, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইএস রয়েছে, ওই পূর্বের নিয়মই এস বা ইএস থাকলে ডাজ হবে। এখানে কিন্তু ডাজের সাথে ডাজেন্ট করা যাবে না, যেহেতু নেভার থাকলে এভার হবে। নেভার নিজে নেগেটিভ, এই বাক্যটি নেগেটিভ ফর্মে রয়েছে। সে কখনোই তার পাঠ শিখে না, তার মানে এই বাক্যটি নেগেটিভ। তো বাক্যটি নেগেটিভ থাকলে আগের নিয়মই, পূর্বের নিয়মই তোমরা জানো যে বাক্যটি নেগেটিভ থাকলে প্রশ্ন হবে পজিটিভ, তাহলে হবে ডাজ। ডাজের পরে হবে সাবজেক্ট, ডাজ হি। আচ্ছা, নেভার থাকলে হবে এভার, নেভার থাকলে কি হবে এভার। ডাজ হি এভার তারপর লার্ন, LEARN, ডাজ হি এভার লার্ন হিজ লেসন। আচ্ছা, তাহলে দেখো বাক্যটি কি ছিল, হি নেভার লার্নস হিজ লেসন, সে কখনোই তার পাঠ শেখে না। তাহলে নেভারের কারণে হবে এভার, আর ভার্বের সাথে প্রেজেন্ট ফর্ম থাকে কারণে হবে ডাজ, এখানে ডাজেন্ট হবে না যেহেতু বাক্যটি নেগেটিভ। তাহলে এটা হবে পজিটিভ, ডাজ হি, নেভারের পরিবর্তে এভার, ডাজ হি এভার লার্ন হিজ লেসন। তারপর নাথিং তাহলে কি হবে, আই হ্যাভ নাথিং টু ডু, আমার কিছু করার নেই। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি বলেছিলাম যে নাথিং থাকলে এনিথিং হবে, নাথিং থাকলে কি হবে, নাথিং এর জন্য হবে এনিথিং, আর নেভারের জন্য হবে এভার। এটির মধ্যে শেষ হয়েছে, নাথিং থাকলে এনিথিং। আচ্ছা, নেভার শেষ। তাহলে প্রথমেই সাহায্যকারী ভাব আছে হ্যাভ, তাহলে হ্যাভ আগে নিয়ে আসি, হ্যাভ আই যাবে পরে, হ্যাভের পরে হ্যাভ আই, নাথিং থাকলে হবে এনিথিং, হ্যাভ আই এনিথিং টু ডু, আমার কি কিছু করার আছে, বলেছে আমার কিছু করার নাই, আমার কি কিছু করার আছে, এটা হচ্ছে প্রশ্ন।
তাহলে বাক্যে নেভার থাকলে এভার, নাথিং থাকলে এনিথিং, নো থাকলে এই ধরনের বাক্যে যদি নো থাকে তাহলে এটা এনি, এক এই ধরনের নিয়মই কথা। তাহলে তোমরা এই নিয়মটা দেখো এবং মানে ফলো করো যে নিয়মের আলোকে এই ধরনের বাক্যগুলো এভাবে করতে হবে। আচ্ছা, আর দুইটা নিয়ম দিয়ে আমরা শেষ করব। এভরিবডি, এভরিবডি, এভরিওয়ান, অল থাকলে তাদের পরিবর্তে হো, হো, আর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডাজ নট হবে, হো, ও ডাজেন্ট প্লাস ও ডাজেন্ট, বি ওয়ান থাকলে আর ডিডেন্ট যদি বি টু থাকে, হ্যাঁ সেক্ষেত্রে হো প্লাস ডাজেন্ট অথবা ডিডেন্ট, প্রেজেন্ট ফর্ম থাকলে ডাজেন্ট, আর যদি পাস্ট ফর্ম থাকে তাহলে ডিডেন্ট প্লাস বাকি অংশ, বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। যেমন এভরিওয়ান লাইকস ফ্লাওয়ার। আচ্ছা, তাহলে কি হবে? হো, হো, তাহলে যেহেতু ভার্বের সাথে এস আছে তাহলে ডাজেন্ট, হো ডাজেন্ট, হো ডাজেন্ট লাইক, লাইক এখানে এস থাকার কারণে এখানে লাইক, এখানে আর মানে ডাজ, ডাজ ব্যবহার করার কারণে এখানে আর এস হবে না, লাইক হবে। ও ডাজেন্ট লাইক ফ্লাওয়ার, কে ফুল পছন্দ করে। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে যদি এখানে সাহায্যকারী ভাব না থাকে বা মেইন ভাব না থাকে, ধরি বি ভাব টাইপের থাকে, তাহলে কি হবে? যেমন এটা আমরা যদিও এখানে লেখা হয়নি, বিষয়টি দেখো, এভরি ওয়ান ইজ হ্যাপি, হ্যাপি হেয়ার, তাহলে হবে হু ইজ নট, হু ইজ নট হ্যাপি হেয়ার। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো আজকে আমাদের অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ম্যাক্সিমাম নিয়মগুলি নিয়ে আমরা আলোচনা করলাম। তো আমার টাইম ইতিমধ্যে শেষ পর্যায়ে, তো আজকে আর আলোচনা করছি না। আমার মনে হয় যদি তোমরা বাসায় যেভাবে আজকে নিয়ম আলোচনা করা হলো, এটা যদি বাসায় প্র্যাকটিস করো, আমার মনে হয় এই বিষয়টি তোমাদের সুস্পষ্ট ধারণা হবে এবং তোমরা এই বিষয়টি ভালো করতে পারবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখো। আল্লাহ হাফিজ।